এভাবে কল দিলে চলবে? আমি বিবাহিত, আমার পাশে আমার স্বামী থাকে। সরি, ভুল হয়ে গেছে। খেয়ালে ছিল না এত কিছু। খেয়ালে রাখতে হবে শ্রেয়ান। যাক সেসব, তোমার স্ত্রী কেমন আছে? ভালো আছে। ভালো রেখেছ তো? শ্রেয়ান এ পর্যায়ে মলিন হাসল। আমি কাউকে ভালো রাখতে পারি না, আমার দ্বারা কেউ ভালো থাকে না। প্রিয় জানতে চাইল, কিছু বলো তোমার স্ত্রীর ব্যাপারে, শুনি। শ্রেয়ান ধুলো মাখা রাস্তায় সোজা শুয়ে পড়ল। আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, ওকে কোনোদিন সেভাবে লক্ষ্য করা হয়নি। প্রিয় রসিকতা করে বলল, বললে এক মিথ্যে। ইন্টিমেট হওনি? হয়েছি, লক্ষ্য না করে। করেছি লক্ষ্য, তবে কিরকমও এটা বর্ণনা করার মতো কখনো ভাবিনি ওকে। আজ একটু ভাবো, শুনি। শ্রেয়ানকে ভাবার জন্য প্রিয় সময় দিল। গুনে গুনে 6 মিনিট ভেবে শ্রেয়ান বলল, ভীষণ মিষ্টি একটা মেয়ে ও, দেখতেও সুন্দর। মায়ের চাচাতো বোনের মেয়ে টুসি। প্রথমে ভেবেছিলাম ঠিক বনিবনা হবে না। মায়ের সাইডের কাজিনগুলো বেশ গায়ে পড়া ছিল, ওভার স্মার্ট ছিল। ওকেও তেমনই ভেবেছি। বিয়ের পর দেখলাম ও কিছুটা ভিন্ন। ওর মাঝে ম্যাচিওরিটি একটুও নেই, সামান্য চঞ্চল। রাগটাগ এ অবধি দেখিনি, তবে ভীষণ ছিঁচকাঁদুনে ও। আমি সামান্য কড়া নজরে তাকালে ছাদে গিয়ে কেঁদে আসে। রাতে ওর ফুলো মুখ দেখে মা আমাকে 1000টা প্রশ্ন করে। আমি অসহায় চোখে তখন ওর দিকে কেবল তাকাই, কিছু বলতে পারি না আর। রাতে আগে আগে গিয়ে সাইড ঘেঁষে শুয়ে পড়ে। আমিও আমার সাইডে ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে টের পাই ও এদিকে আসছে, আস্তে আস্তে আমার সাথে মিশে যাচ্ছে। এরপর এক সময় আমার পিঠে মুখ রেখে ফোঁপানো শুরু করে দেয়। জানো প্রিয়শ্রী, আমাকে নিয়ে ওর হাজারো অভিযোগ। আমি সেসব শুনি, তবে কেন যেন ওর কান্না সহ্য করতে পারি না। ওর কান্নাগুলো ভালো লাগে না। ওর ফোঁপানো শুনেই তাই ওর দিকে ঘুরে ওকে বুকে নিই। বুকে মুখ লুকিয়ে ও শব্দ করে কাঁদতে থাকে। বাড়ির কেউ শুনে ফেললে কি একটা অবস্থা হবে ভেবেছ? আমি ওকে শান্ত করতে চুলে হাত বুলিয়ে দিতে থাকি। এক পর্যায়ে অভিযোগ ঝাড়া শুরু করে সে। ঠিক বাচ্চাদের মতো বলে, আপনি আমাকে শুধু কষ্ট দেন, আমার ভালো লাগে না। আপনি এরকম কেন করেন? আপনি একটু ভালোভাবে কথা বললেই তো আমার এত কষ্ট লাগে না। শুধু শুধু আমাকে কান্না করান, আমাকে কাঁদিয়ে এত শান্তি পান। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে এসব কথা বলে। আমার হাসি পায়, আমি হাসতে পারি না। আমি মলিন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকি। মাঝে মাঝে বলেও ফেলি, আর কষ্ট দেব না। ও পরদিন উঠে সব ভুলে যায়। আহ্লাদি হয়ে পুরো বাড়ি ঘুরে বেড়ায়। মালি কাকার বউয়ের সাথে বাগানের সাইডে বসে ফুলের মালা বানায় প্রায়শই। তারপর ফুল দিয়ে সেজে আমার কাছে এসে জিজ্ঞেস করে, কেমন লাগছে? আমি অস্বীকার করতে পারবো না। আমার বউটা আহামরি সুন্দর না হলেও স্নিগ্ধ মারাত্মক। আমি চোখ ফেরাতে পারি না। মনে হয় কিছুটা সময় ওকে না দেখলে আমার সাংঘাতিক ভুল হয়ে যাবে। আমি মনের চাওয়াকে প্রাধান্য দিয়ে তাকিয়ে থাকি। শেষে বলি, সুন্দর লাগছে। আমার মুখস্থ জবাবের বিনিময়ে ওর মুখস্থ প্রত্যুত্তর ঠিক যেন সর্বদা ঠোঁটের আগায় থাকে। আপনাকেও সুন্দর লাগছে। মিষ্টি করে হাসে, তারপর চলে যায়। আমি কেমন যেন ঘরমুখ হয়ে যাচ্ছি প্রিয়শ্রী। বাড়ি ফেরার তাড়া থাকে,
ভবঘুরে লাইফটা থেকে ঠিক কখন যে বিচ্ছিন্ন হয়ে এসেছি বলতে পারি না। দায়িত্ববোধ ভীষণ বাজেভাবে আমাকে চেপে ধরেছে। ব্যস্ততা প্রিয়শ্রী, ব্যস্ততা। আমি এখন সত্যিকার ভাবেই ব্যস্ত। তুমি বিশ্বাস করবে না, আমি শেষ কবে ড্রিঙ্ক করেছি মনে নেই। আমি শেষ কবে তুষি ছাড়া অন্য মেয়ের দিকে তাকিয়েছি মনে নেই। আমি ভালো হয়ে যাচ্ছি প্রিয়শ্রী। প্রিয় মুগ্ধ হয়ে শুনল। বুকের কোণার ধারালো ব্যথাটাকে অগ্রাহ্য করে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে বলল, কষ্ট দিও না মেয়েটাকে, ও মোটেও কোনো ধরনের কষ্ট ডিজার্ভ করে না। শ্রেয়ান হেসে উঠল। প্রিয়শ্রী শোনো। বলো। পুরুষ তার শখের নারীকে হারানোর পর থেকে দায়িত্বশীল হয়ে ওঠে। তুমি আমার কতটা শখের ছিলে আমি তোমার পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পর তা টের পেয়েছি। ছিলাম আমি আগে এক অমানুষ, নয়তো কি আর তোমাকে ধরে রাখার ইচ্ছে না দেখিয়ে থাকতে পারতাম? প্রিয় দোল খেতে থাকা দোলনাটা থামিয়ে ফেলল মেঝের সাথে পায়ের ঘর্ষণে। থেমে থেমে বলল, এই পরিবর্তনটা আগে হলে মন্দ হতো না, তাই না? শ্রেয়ান চোখ বন্ধ করল। কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল অজানা অনুভূতির সাথে অশ্রু। তবে আজ তোমার আর আমার দুটো ভিন্ন সুখের গল্প হতো না। আমরা ভালো আছি খুব প্রিয়, তাই না? প্রিয় মলিন হাসল। হ্যাঁ, ভালো আছি। তারপর দুজনেই চুপ, প্রকৃতি চুপ, সময় চুপ। শ্রেয়ান গুনগুন করল, ওরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়, শুধু সুখ চলে যায়, এমনই মায়ার ছলনায়। প্রিয় বলে উঠল, সুখ যায়নি শ্রেয়ান, সুখ যায়নি। আমাকে তুমি নিজ দায়ে হারিয়েছ। প্রকৃতি তোমায় তার চেয়েও চমৎকার কিছু ফিরিয়ে দিয়েছে। সেই চমৎকার কিছু একটাকে ঠুকরিও না। সে তোমার অপেক্ষায় আছে, সে এখনো তোমার অপেক্ষায় আছে। তার কাছে ফেরো, স্রষ্টা তোমায় ভালো রাখুক। শ্রেয়ানের মাথায় ধরল সময় নিয়ে। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। ফোন কানে নিয়েই গাড়িতে উঠে বসল। ড্রাইভ করতে করতে প্রিয়কে বলল, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না প্রিয়শ্রী, কখনো ভুলতে চাই না। আমি তোমায় যেসব ভুলে হারিয়েছি, আমি সেসব ভুল আমৃত্যু মনে রাখবো। আমি সেসব ভুলগুলো শুধরে নেব তুষির ক্ষেত্রে। ও পাবে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষকে। প্রিয় দোলনাটা গতিশীল করে বলল, সাবধানে ড্রাইভ করো প্রিয়শ্রী। পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল তুমি শোনো। তুমি অন্যের ঘরকে সুরভিত করো। যেভাবে আমার জীবন এসে থমকেছে অন্যের সুঘ্রাণে, তুমি আমায় ক্ষমা করো। তুমি ভীষণ ভালো থেকো। তুমিও ভালো থেকো শ্রেয়ান, আমায় ক্ষমা করো। আমি তোমায় ক্ষমা করতে পারবো না। হাসল শ্রেয়ান। না করলে আমি ডিজার্ভ করি। কিছু মানুষের আমৃত্যু ঘৃণা বয়ে বেড়ানোটা আমি ডিজার্ভ করি। তুমি শুধু ভালো থেকো, আমার তাতেই চলবে। আমিও ভালো থাকবো। তুষি মেয়েটা আমায় ভালো রাখবে, আমি জানি। তারা অদ্ভুত কিছু ক্ষমতা নিয়ে জন্মেছে। তারা মানুষকে খুব সহজেই ভাঙতে পারে।
তারা মানুষকে ভীষণ শক্ত দণ্ডের ন্যায় এক নিমেষেই তৈরি করতে পারে, যেমনটা শ্রেয়ান ভেঙেছে প্রিয়কে। শরৎ তৈরি করেছে। শ্রেয়ানের ক্ষেত্রে প্রিয় ও তুষিও একই ভূমিকা পালন করেছে। কলমে নবনীতা শেখ, কণ্ঠে আমি শিখা।